দেখেন আমি আপনার দেখাই, এই ফর্মটার নাম হলো ফর্ম ইও। দেখবেন আপনারা ভালো করে দেখতে পারবেন। ফর্ম ইও, ফর্ম ইও এটা হলো রিটার্নিং অফিসাররা না, এটা হলো প্রিসাইডিং অফিসাররা দেয়। দেন এটা হলো রেজাল্ট শিট বলে, সবাই দেখতে পাবেন রেজাল্ট শিট। দেখেন এখানে মার্কা আছে, কত ভোট ভোট রেজাল্ট শিট পাইছে আমাদের কেউ। কাছে আসছে তো, আমাদের কাছে ছবি, রেজাল্ট শিটের জি, ছবি আচ্ছা আসছে। রেজাল্ট শিট। এখন এইখানে হলো আপনার দেখেন এখানে অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করছে এবং 3 জনে ভোটগুলি চেক দেয়। 3 জনের ইনিশিয়াল আছে, 3 জন পুলিং অফিসারের ইনিশিয়াল আছে যারা ভোটগুলি চেকিং করে। এবং তারপরে এইখানে নিচে এজেন্টরা স্বাক্ষর করে। সর্বশেষ এজেন্টরা স্বাক্ষর করার পরে প্রিসাইডিং অফিসাররা একটা হ্যান্ড মাইক নিয়ে ভোট কেন্দ্রের সামনে এসে বলে যে এত ভোট পাইছে, এত ভোট এ বেশি হয়েছে বলে এই রেজাল্ট শিট গুলি এজেন্টদের হাতে বিতরণ করে। এখানে কার্বন কপি করার মতো সুযোগ থাকে না। একটা জিনিস হলো দেখেন আপনারা, আমরা খুব নির্বাচন নিয়ে বলছি, দেখেন এইবার আরপিও অত্যন্ত কঠিন। এই যে আরপিওটা আমার সামনে আছে, দেখেন আরপিওটা আচরণবিধি, এটা বাংলাদেশ নির্বাচন কমিশন, সেটা তো আছে নির্বাচন পূর্ব নিয়ম। সেখানে দেখেন কিভাবে লেখা আছে, এই বিধিমালায় যে বিধানেরই লঙ্ঘন বা নির্বাচন পূর্ব অনিয়ম হিসাবে গণ্য হবে বা অনিয়ম করা হয়েছে সংখ্যাবদ্ধ ব্যক্তি, নিবন্ধিত রাজনৈতিক দল, প্রতিকার চাইয়া নির্বাচন তদন্ত কমিটি বা কর্পোরেশন কমিশনের বরাবর দরখাস্ত করিলে ওই দরখাস্ত তদন্ত পূর্বক যখন জানা যাবে এই ঘটনাগুলি ওই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলেও তিনি নির্বাচন থেকে বাতিল হয়ে যাবে। এই যে দেখেন, আর তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। যারা যত বেশি আনন্দ করতেছেন বিজয় হয়েছি, আপনারা বিগত নির্বাচনে এই ভোট চাইতে যাইয়া কোথায় কি অপকর্ম করছেন আপনার প্রতিপক্ষ কিন্তু প্রত্যেকটা লিপিবদ্ধ করছে। প্রত্যেকটা কিন্তু নির্বাচন কমিশন তথা রিটার্নিং অফিসারের কাছে কিন্তু অভিযোগ দিয়ে রাখছে। এই অভিযোগ যদি সত্যতা হয় তাহলে আপনি নির্বাচিত হলেও আপনার সদস্যপদ খারিজ হয়ে যাবে। এটা সম্বন্ধে এখন দেখেন যেটা নাকি পুনঃগণনা নিয়ে আমাদের কথা হচ্ছে, এটা ইউ ফরমের পরে লাস্ট ফর্মটা থাকে হলো ঠ ফর্ম। একটা হলো গ ফর্ম, একটা হলো ঠ ফর্ম। এই ঠ ফর্ম গ ফর্মটা হলো অ্যাসিস্ট্যান্ট, এই আরো যাদেরকে বলি আমরা যে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা মানে টিওনো সাহেবরা, এটাতে গ ফর্ম বলে। এইটাতে স্বাক্ষর করে রেজাল্ট শিট। আর ঠ ফর্ম হলো রিটার্নিং কর্মকর্তা, যিনি হলো জেলা প্রশাসক পদাধিকার বলে থাকে, জেলা রিটার্নিং কর্মকর্তা। ঠ ফর্ম সই করে দেওয়ার পরে আর কোনো কিছুই করার প্রার্থীদের থাকে না। মামলা করতে পারবেন, দেখা যায় এরকম বহু মামলা আমরা দেখেছি। এই মামলা বছরকে বছর চলে, ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট যায়, জজ কোর্ট যায়, সুপ্রিম কোর্ট যায়, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু, কিন্তু আখের কোনো লাভ হয় না। আপনার যে কথাটা আপনি বলছেন যে চাঁদাবাজদের নিয়ে একটা দর্শক প্রশ্ন করছে, হ্যাঁ ভাই, চাঁদাবাজদের বাংলাদেশের লোকেরা ম্যান্ডেট দিয়েছে। কত আসনে? 209 আসনে বিএনপি কে চাঁদাবাজ বলেন বা আপনারা বলছেন, এখন তাদেরকে 209 আসনে ম্যান্ডেট দিয়েছে জনগণ। তাহলে তারা চাঁদাবাজ? যারা ম্যান্ডেট দিল তারা আক্ষরিক অর্থে আপনাদের ভাষায় তারাও চাঁদাবাজ। তাহলে মেজরিটি জনসংখ্যা ব্যবস্থা নেবে কিনা চাঁদাবাজের বিরুদ্ধে? আমি বলছি চাঁদাবাজ, তাহলে আপনাকে ধরে নিতে হবে এদের উপরে ম্যান্ডেটটা এই জন্যই দিছে জনগণ যে এদেরকে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য পছন্দ করেছে নাগরিকরা, সেজন্যই ভোটাররা নির্বাচিত করেছে। আপনারা একটা কথা বলছেন যে প্রবাসীদের নিয়ে একটা কথা, আজকে আমার লজ্জা হয় এখানে বলি, আমাদের যারা আলোচক বিজ্ঞ মানুষ ওনাদেরকে আমি বলতে চাই, দেখেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টাই বানাইছিল বেগম খালেদা জিয়া। শুধু এইটা না, প্রবাসী কল্যাণ মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয় দেখেন এটাও বেগম খালেদা জিয়া বানাইছিল। নারী ও শিশু মন্ত্রণালয় এটাও কিন্তু বেগম মহিলা মন্ত্রণালয়, এটাও কিন্তু বেগম খালেদা জিয়া বানাইছিল। এবং প্রবাসে যে আজকে আপনারা আছেন, ভোট কাকে দিচ্ছেন না দিচ্ছেন এটা আপনার ইচ্ছা, দিতে পারেন, আপনার চুজ। আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, আমি বিতর্ক করতে চাই না। ভোট আপনার ইচ্ছা, আপনার ভোটের অধিকার আছে, আপনি দিবেন। একটা স্মরণ করাই দিতে চাই
এই বাংলাদেশে প্রথম এই বিদেশ যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সৌদিতে লোক প্রেরণ করে। এবং তারাই এই প্রবাসীদের জন্য মন্ত্রণালয় তৈরি করেছে এবং প্রবাসীদের স্বার্থ যখনই সুযোগ পেয়েছে তখনই বিএনপি সেটা সংরক্ষণ করতে চেষ্টা করছে। আপনারা হোপফুল থাকেন, হোপলেস হবেন না। ভোট আপনার যাকেই দেন, কিন্তু আমরা বিরাগের ঊর্ধ্বে উঠে আপনাদের কল্যাণী কাজ করি। 116 আসনে বিরোধী দলে ছিল বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় বিরোধী আসন, 116 আসন। এবং বিশ্বের বিভিন্ন দেশেও এত মেজরিটি নিয়ে বিরোধী দল আছে বলে আমার জানা নেই। ভারতের 550 আসনের দেখেন কংগ্রেসের অবস্থান কি। এখন আমি এটা বলছি পার্সেন্টেজ হিসেবে এটা অনেক উপরে। এই 116 আসনের যিনি নাকি বিরোধী দলে থাকলেন, তিনি কি করলেন? তার ইতিহাসটা কি? বেরেন্ডাও একটা বৃক্ষ, যে দেশে বৃক্ষ থাকে না। যদি শাসনই না থাকে, সুশাসনই না থাকে, 70 জনের বা 30 জনের বা 10 জনের বিরোধী দল কেন? বিরোধী দল না থাকলেও যদি শাসক সুশাসক হয়, তাহলে তো কিছুরই প্রয়োজন নেই। 116 আসন নিয়েও বেগম জিয়া শেখ হাসিনার লোক কিছুই করতে পারেনি। কিন্তু তার চেয়ে কম আসন থেকেও সরকারের সাথে বার্গেনিং করে দেশের জন্য, রাষ্ট্রের জন্য বিরোধী দলগুলি কাজ করেছে, এমন ইতিহাস এই দেশে আছে। শেষ করবেন ম্যাডাম। শেষ করবো কেমনে? আওয়ামী লীগ হলো একটা নিকৃষ্টতম রাজনৈতিক দল, ইতিহাসের সবচেয়ে ডাস্ট ওয়েস্ট যত রকমের বিশেষণ আছে এই বিষয়ে সব লাগানোর পরও আওয়ামী লীগরে আপনি ভালো কোনো কিছু বলার সুযোগ থাকবে না। এই জন্যই আমার নেত্রী বেগম জিয়া বলছিল, গোপালগঞ্জের নামটাই আমি ভুলিয়ে দেব। বেগম খালেদা জিয়ার ছেলের নাম তারেক রহমান। যদি জেনেটিক কোনো পাওয়ার তার মায়ের তার সাথে থাকে, তাহলে অবশ্যই ওই নামটা উনি ভুলিয়ে দিবেন। এটা নিয়ে তর্ক করার কোনো যুক্তি নেই। খালি শুধু সাকি পাস করছে তা না, নূর পাস করেছে, আক্তার করেছে, আসনাদ করেছে, এই প্রজন্মের ছেলেরা অনেকই পাস করছে। মুক্তিযুদ্ধ নিয়ে যে কথাটা, মুক্তিযোদ্ধারা জামাতে যাচ্ছে কেন? আজকে এখানে সেনাবাহিনীর দুইজন কর্মকর্তা আছে, আমি তাদেরকে বলি, দেশ স্বাধীন হওয়ার পরে এই পর্যন্ত যতগুলি হত্যাকাণ্ড হয়েছে সেনা নিবাস এবং তার বাইরে আদালত, যতগুলি অফিসার মারা গেছে সব মুক্তিযুদ্ধের অফিসার, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। শেখ মুজিবের নামে যে বিচার হয়ে প্রহসন হয়েছে, সেখানে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ফারুক, বজলুল হুদা, মাজেদ, এরা সবাই কিন্তু মুক্তিযুদ্ধ অফিসার। আজ পর্যন্ত যদি আপনারা এই 54 বছরে পাকিস্তান ফেরত একজন জেনারেল, পাকিস্তান ফেরত একজন সৈনিক হত্যা হয়েছে, মারা গেছে, কোর্টে বা বিচারে দেখাতে পারবেন না। সেই মুক্তিযোদ্ধারা যদি ভ্রান্ত পথে চলে, নিজের যদি ভ্রষ্টতা হয়, তাহলে তারা যে কোনো দলে যেতে পারে, তাদের দলে যাওয়ার অধিকার আছে, যেতে পারে, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে মুক্তিযুদ্ধকে নিয়ে যে সমস্ত কথা বলা হয় সেটা নিয়ে কিন্তু আমাদের আপত্তি আছে। আপত্তি আছে এই জন্যই, পাকিস্তান হয়েছিল বলেই, শুনেন, এই জামাত ইসলাম আজকে খুব বড় বড় কথা বলেন। জামাত ইসলামী হিন্দ 1943 সালে ভারতে জন্ম শেষ করবেন, আমরা আরেকদিন কথা বলবো বিস্তারিত। না, আরেকদিন বলবেন, এটা শুনে নেন। ভারতে জন্ম হয়েছে, তারা কিন্তু অখণ্ড ভারতের পক্ষে ছিল। অখণ্ড ভারতের, পাকিস্তানের স্বাধীনতা জিন্না লিয়াকত আলীরা চাইলেও, কিন্তু এই জামাত ইসলামী পাকিস্তানের স্বাধীনতা চায়নি। তারা কিন্তু অখণ্ড ভারত চেয়েছে। আবার যখন পাকিস্তান বাক হয়ে আবার একটা নতুন দেশ হলো, আমাদের পতাকা হলো, আমাদের একটা রাষ্ট্র হলো, তখনও কিন্তু এই জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে ছিল, এই রাষ্ট্রের পক্ষে ছিল। তারা কখনোই কোন সৃষ্টির সাথে সম্পৃক্ত হতে পারেনি।
সেহেতু তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা, জাতির কল্যাণের পর কাজ করার আশা করা খুবই দুরূহ ব্যাপার। আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আজকে তারা যেভাবে তাদের বিভিন্ন মিডিয়া এবং আপনাদের এই সমস্ত অনলাইন মিডিয়া, প্রিন্ট মিডিয়া দিয়ে যেভাবে হ্যস্তন্যস্ত মানুষকে করে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এক সময় বাঙালিরা সিনেমা প্রিয় লোক ছিলাম, যাত্রা দেখতাম, ভান্ডারি গান শুনতাম। এক সময় সিনেমা থেকে মুখ ফুরে নিল আমাদের প্রজন্ম। কেন? অশ্লীলতার কারণে ছেলে মেয়ে বউ নিয়ে সিনেমা হলে যাওয়া যায় না। এখন দেখেন ঢাকা শহরের সিনেমা হলগুলি ভেঙে বড় বড় মার্কেট হচ্ছে, শপিং কমপ্লেক্স হচ্ছে। আমাদের যারা নাকি টেলিভিশন চালান, আমাদের যারা নাকি মিডিয়া চালান, যারা নাকি ফেসবুক চালান, কন্টেন্ট করেন, তাদের মুখের ভাষা, যে ভাষায় একে অপরকে তারা নিজেরা জ্যাকব মিল্টন যেভাবে ইলিয়াসকে বলে, আবার শাহেদ আলম যেমনি পিনাকি বলে, কি ভাষায় কথা বলে। এরা বলে সুশিক্ষিত, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সার্টিফিকেট পাইছে। আমার লজ্জা হয়, আমার ঘৃণা হয়। জি, অনেক আমার ধন্যবাদ। পরবর্তী আমরা প্রজন্ম এগুলি শিখবে, এগুলি থেকে নিজেদেরকে বিরত করেন। আপনারা জাতির জন্য কল্যাণ করেন, জাতির পরবর্তী ভবিষ্যৎকে সামনে রেখে আপনারা কথা বলেন। আরেকটা ছোট্ট প্রশ্ন আছে এখানে। একজন দর্শক, তিনি দর্শক নয়, আমাদের অতিথি, এবং জানেন তিনি সবচেয়ে নির্যাতিত একজন ব্যক্তি, সাংবাদিক কাজল ভাই। উনি একটা মন্তব্য করছে, আপনারা এখানে দেখেন। বলছে যে যারা সরকারি দল হচ্ছে বা যারা বিরোধী দল হচ্ছে, তাদের দুই প্রধানই পরাজয় বরণ করছে। অত্যন্ত সূক্ষ্ম একটা প্রশ্ন আমাদের সামনে তুলে দিচ্ছে। এটাকেও অ্যানালাইসিস জাতির করতে হবে। আর যে কারচুপি ইঞ্জিনিয়ারিং এর কথা বলছেন, সেটাও শুনেন। আমি একটা ফিগার আপনার দিই। খুলনাতে আপনার বিভাগটায়, সেখানে হলো আসন হলো 36। আমাদের না এই ছোট্ট এইটা দিয়ে শেষ। 36টা আসন, 36টা আসন খুলনা বিভাগের। 36টা আসনের 26টা পাইছে হলো জামাত, 10টা পাইছে হলো বিএনপি। রংপুর বিভাগে আপনার 32টা হলো আসন, 14টা পাইছে বিএনপি, মেজরিটি হলো জামাত ইসলাম, তারা 18টা পাইছে। এখন যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন, অন্য পক্ষ তো বলতে পারে যে আমাদের এখানে আমাদের প্রার্থীরা কারচুপির মাধ্যমে হেরে গেছে। এগুলি কোনো শব্দ নয়, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবারে যে নির্বাচন হয়েছে ইতিহাসে, এবং আগামীতে কখন হবে জানি না আমি, যদি এই ধারা অব্যাহত থাকে, এর চেয়ে ভালো নির্বাচন আমেরিকা বলেন, পশ্চিমারা বলেন, ভারত বলেন, আমরা ভারতকে বলি গণতান্ত্রিক রাষ্ট্র, ব্রিটেনকে বলি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা গণতন্ত্র চর্চা করে। আজকে ইউনূস সাহেব যে গণতন্ত্র লেসেন আমাদেরকে দিয়ে গেল, এটা যদি অব্যাহত থাকে, এদেশের নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানুষগুলি এর শোষণ করার মতো আর কারো জন্ম হবে না। ধন্যবাদ।